স্বামীজির শুভ জন্মবার্ষিকীতে এবং জাতীয় যুব দিবসে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে আমি আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রথমেই 12ই জানুয়ারি 1863 সালে নরেন্দ্রনাথ দত্তের জন্ম। খুব ছোট জীবন, কিন্তু অনেক অনেক কাজ, যা হয়তো আমরা এই এতটুকু সময়ের মধ্যে হয়তো বলে উঠতে পারবো না। আজ মূলত স্মরণ করব আমাদের স্বামীজি। আজ আমাদের যুব সমাজের মননে, আত্মায় যদি ওরা না আত্মস্থ করতে পারে তার আদর্শকে, তার পথ চলার যে দিশা, সেটাকে যদি নিজেদের ওই পথে যদি চালিত করতে পারে, আজকে দেশ হয়তো, আমাদের এই যুব সমাজ হয়তো অনেক শক্ত ভিতের ওপর নিজেদেরকে দাঁড় করাতে পারবে। তারা স্বাবলম্বী হবে, তারা আত্মনির্ভর হবে, তারা মানুষ হবে প্রকৃত। তো আমাদের যুব দিবসে আজকে আমাদের বেলদা কলেজ আইকিউএসির তরফ থেকে এবং এনএসএস এর তরফ থেকে আজকে উপস্থিত এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সকলকে আমি আমার প্রত্যেককে আমার সশ্রদ্ধ সম্মান এবং সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যেকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডক্টর রশিদ পন্ডা, আইকিউএসি কোঅর্ডিনেটর এবং ন্যাক কোঅর্ডিনেটর, বেলদা কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আমাদের এই অনুষ্ঠানে আমাদের স্যারের উৎসাহে, আমাদের ডক্টর মানবেন্দ্র মন্ডল, আমাদের প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ মহাশয়, তার উৎসাহে আমাদের এই আজকের অনুষ্ঠানে শুরু। আমাদের মধ্যে রয়েছেন আমার আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, মাঝখানে কল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর আব্দুল হাই মল্লিক। আমাদের মধ্যে উপস্থিত আমরা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের দেখতে পাচ্ছি। আমি সকলের নাম এক্ষুনি নিতে পারছি না, আমরা একটু প্রোগ্রামটা শুরু করে দেবো। সকলকে আমি আমার আইকিউএসি এবং এনএসএস এর তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে আমাদের রিজিওনাল ডিরেক্টরেট অফ এনএসএস কলকাতার ইউথ অফিসার মিস্টার অগ্নিমিল দাস মহাশয়। আমি আমাদের বেলদা কলেজ এনএসএস এবং আইকিউএসির তরফ থেকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি অগ্নিমিল বাবুকে। অগ্নিমিল বাবু আমাদের মধ্যে আছেন তো? আছি। হ্যাঁ, আছেন উনি। আমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের এনএসএস এর এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। মূলত আজকের অনুষ্ঠান ওদেরকে উদ্দেশ্য করেই, অর্থাৎ এই যুব সমাজকে উদ্দেশ্য করেই, যে তারা যেন স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয় এবং এগিয়ে যায়। আমি আমাদের মধ্যে উপস্থিত ন্যাক কোঅর্ডিনেটর ডক্টর অসিত পন্ডা মহাশয়কে, আইকিউএসি কোঅর্ডিনেটর, আমি তাকে বলছি আমাদের প্রিন্সিপাল স্যার এখন তো এসে উপস্থিত হননি, আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। শুভ সন্ধ্যা এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা। আমাদের আজকের অনুষ্ঠানের রিসোর্স পার্সন মিস্টার অগ্নিমিল দাস, ইউথ অফিসার, এনএসএস আরডি কলকাতা। এখানে রয়েছেন কনভেনার, এনএসএস কনভেনার ডক্টর লিপিকা মন্ডল, অর্গানাইজিং সেক্রেটারি অফ দিস প্রোগ্রাম ডক্টর সোহেলি চৌধুরী। আমাদের সাথে রয়েছেন বিভিন্ন বিভাগের আমাদের আইকিউএসির মেম্বার, আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের আনন্দময় প্রফেসর আনন্দময় সিনহা এবং ডক্টর আব্দুল হাই মল্লিক, এবং বিভিন্ন বিভাগীয় প্রধানরা এখানে রয়েছেন। সকলকেই আমার আন্তরিক অভিনন্দন, সকলকে শ্রদ্ধা। আমাদের সাথে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য রয়েছেন কনভেনার, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, বেলদা কলেজের পক্ষ থেকে অর্গানাইজিং সেক্রেটারি অফ দিস প্রোগ্রাম ডক্টর সোহেলি চৌধুরী। প্রথমেই আমাদের সাথে রয়েছেন বিভিন্ন বিভাগের। প্রথমেই আমি স্বীকার করে নিই যে স্বামীজির মূল্যায়ন করা বা স্বামীজি সম্পর্কে বিশেষ কিছু বলার স্পর্ধা আমি দেখাই না, তবু কিছুটা আমি আমার নিজের অভিজ্ঞতা বা স্বামীজি সম্পর্কে আমার নিজের কিছু
ভালো লাগার জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আজকে যে ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস, যেটা স্বামীজির জন্মদিনকে আমরা গোটা ভারতবর্ষে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসেবে এটা অবজার্ভ করছি, আমরা অনেক জায়গায় সেলিব্রেশন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অত্যন্তটা মহতি দিন। এই স্বামী বিবেকানন্দ শুধু একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ বা ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য, এইভাবে যদি স্বামী বিবেকানন্দকে আমরা শুধু দেখি তাহলে তার প্রতি সুবিচার করা হবে না। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে হিন্দু পুনর্জাগরণের ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, কিন্তু তার সবচেয়ে যে দিকটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে স্বামীজির ভারতবর্ষের যে ন্যাশনালিজম বা ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম বা ভারতবর্ষের যে জাতীয়তাবাদের যে ধারা, সেটাকে স্বামীজি কিভাবে প্রভাবিত করেছিলেন। আমার এখানে আজকের অনুষ্ঠানে আমাদের অনেক ছাত্রছাত্রীরা আছে, তাই আমি আমার বক্তব্যকে দুটো ভাগে ভাগ করব। প্রথমে আমি একটু স্বামীজির জীবনের দু একটি ছোট অ্যানেকডোট দিয়ে শুরু করব, তারপরে আমি একটু দেখার চেষ্টা করব বা ভাবার চেষ্টা করব যে স্বামীজি কিভাবে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাহিরে তার প্রভাব বিস্তার করেছিলেন। স্বামীজি ছোটবেলায় তাকে একটা অ্যানেকডোট দিয়ে আমি শুরু করি। ওটা কে যেন ছোটবেলায় তাকে একবার বলেছিল যে চোখ বুজে ধ্যান করলে মাথা থেকে আপনি জটা গজাবে, শুধু গজাবে না, একেবারে পিঠ বেয়ে নেমেও আসবে। তো এটা শুনে স্বামীজি বিশ্বাস করলেন এবং তখন ছোটবেলায় আমরা সকলেই জানি তার নাম ছিলেন বিলে এবং খুবই দুরন্ত ছিলেন। তো এসব শুনে তিনি ধ্যানে বসলেন আর কিছুক্ষণ অন্তর থেকে থেকে চোখ মেলে উনি দেখছিলেন, কখনো মাথায় হাত দিচ্ছিলেন, কখনো পিঠে হাত দিচ্ছিলেন, কিন্তু অনেকক্ষণ পরও যখন জটা গজালো না তখন দৌড়ে মায়ের কাছে গিয়ে বললেন, কই মা, আমি তো অনেকক্ষণ ধরে ধ্যান করলুম কিন্তু কোনো জটা তো গজালো না। তার মা হেসে বলেছিলেন, দেখ, তোর জটা গুজিয়ে কাজ নেই, তুই বরং শান্ত হয়েই ধ্যান কর। এই ধ্যান ধ্যান খেলতেই ছেলে যে একদিন ঘর ছাড়বে মা সেদিন আন্দাজ করতে পারেননি। বাড়িতে কেউ এসে যখন দাঁড়াতো তখন হাতের কাছে তার যা থাকতো তিনি তাই দিয়ে দিতেন। এমনিতে ওনার বাড়ি থেকে খালি হাতে কেউ ফিরতো না, তবু বাড়ির হাতে মন ভরতো না, বাড়ির লোকে অতিষ্ঠ হয়ে ঘরে বন্ধ করে রাখতো। তাতেও তার কোনো সমস্যা ছিল না, কারণ বন্ধ ঘরের জানালা দিয়েই তিনি দান করতেন, নতুন নতুন জামা কাপড় দান করতেন, টাকা পয়সা দান করতেন আর বলছেন নিয়ে যাও নিয়ে যাও। আর এমন ভাবে তাণ্ডব করতেন যে মাঝে মাঝে তার বাবা মা সামলাতে পারতেন না এবং দম ছেড়ে গালে হাত দিয়ে বসে থাকতেন মা আর বলতেন, শিবের কাছে চাইলুম এক ছেলে আর শিব পাঠালেন এক ভূত। তা মায়ের সেই ভূতই হয়ে গেলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূল অনুপ্রেরণা, সবার ভাবগুরু। সত্যি ব্রিটিশদের সন্দেহের প্রশংসা করতে হয়, কারণ ব্রিটিশরা কিছুই জানতো না যে স্বাধীনতা আন্দোলন, উনি তখনও জানতেন না যে স্বাধীনতা আন্দোলন কি বা স্বাধীনতা জিনিসটাই কি, তখন অনেকেই বুঝতো না। কিন্তু ব্রিটিশরা বুঝেছিল যে এই ছেলের মধ্যে এমন কিছু আছে যে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করতে পারে। তো সেই মহাপুরুষ এসেছিলেন বাংলা 1269 সন এবং পৌষ মাসের শেষ দিন, মকর সংক্রান্তি, ইংরেজি 1863 সাল 12ই জানুয়ারি। মা বাবা বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে, এবং শ্রীরামকৃষ্ণ বলতেন যে ও আমাদের কাউকেই বিন্দুমাত্র পরোয়া করে না, গ্রাহ্যই করে না, আর কেনই বা করবে? আমরা হলুম নর আর ও হলো নরেদের রাজা, নরেন্দ্র। মানে হুকুম করাই তো ওকেই মানায়, ও কারণ নরেন্দ্র যিনি নরেদের রাজা, তিনি তো হুকুম করবেন। অবশ্য শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র বলে ডাকতেন না, শ্রীরামকৃষ্ণ তাকে ডাকতেন লরেন বলে। ব্রিটিশ শাসিত ভারতে জাতীয়তাবাদী ধারণার অভ্যুত্থানের প্রেক্ষাপটে
স্বামী বিবেকানন্দ জাতীয়তাবাদী আদর্শটিকে নির্দিষ্ট করে দিয়েছিলেন। এবং সমাজ সংস্কারক চার্লস অ্যান্ড্রুজের যদি আমরা লেখা পড়ি, তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের নির্ভীক দেশাত্মবোধ সারা ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছিল। ভারতের নবজাগরণে স্বামী বিবেকানন্দ যতটা অবদান রেখেছিলেন ততটা অন্য কেউ এককভাবে রাখতে পারেননি। বিবেকানন্দ ভারতের সর্বব্যাপী দারিদ্র্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, এই দারিদ্র দূরীকরণের জন্যই ভারতের নবজাগরণের প্রয়োজন রয়েছে। শ্রী অরবিন্দ বলেছিলেন, বিবেকানন্দ ভারতকে আধ্যাত্মিক চেতনায় জাগরিত করেছিলেন। আর মহাত্মা গান্ধী মতে বিবেকানন্দ ছিলেন অল্প কয়েকজন হিন্দু ধর্ম সংস্কারকদের একজন, যিনি হিন্দু ধর্মের প্রথা ও রীতিনীতির মৃত শাখা প্রশাখাগুলিকে ছেঁটে ফেলে হিন্দু ধর্মের সৌন্দর্য রক্ষা করেছিলেন। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজগোপালচারী বলছেন, বিবেকানন্দ হিন্দু ধর্ম ও ভারতকে রক্ষা করেছিলেন। আর মহাত্মা গান্ধী বলছেন যে বিবেকানন্দের রচনা নাকি তার দেশপ্রেম হাজার গুণ বৃদ্ধি করেছিল। তাই অরবিন্দ যদি আমরা বলি, বা বাল গঙ্গাধর তিলক, বাঘা যতীন প্রমুখ স্বাধীনতা সংগ্রামী শুধু এদেশে নয়, আমরা যদি বিদেশের দিকেও তাকাই, অ্যাল্ডাস হাক্সলে থেকে রোমারোলা প্রভৃতি বুদ্ধিজীবী বিবেকানন্দের রচনা দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন। এবং বিবেকানন্দের মৃত্যুর বহু বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক রোমারোলাকে লিখছেন যে ভারতকে জানতে চাইলে আপনার অন্য কিছু করার দরকার নেই, আপনি বিবেকানন্দের লেখা পড়ুন, তার মধ্যে সবকিছুই ইতিবাচক পাবেন, নেতিবাচক কিছু নেই। আর রোমারোলা বলছেন যে বিবেকানন্দের লেখাগুলি মহান সঙ্গীতের মতো এবং পংক্তিগুলি বেথোভেনের শৈলীর মতো, চিত্তাকর্ষক ছন্দগুলি হ্যান্ডেল কোরাসের কুচকাওয়াজের মতো। আজ 30 বছর পরেও তার বাণীগুলিকে স্পর্শ করলে আমার শরীরে বৈদ্যুতিক আঘাতের মতো শিহরণ জাগে। এই মহানায়কের মুখ থেকে যখন এই জ্বলন্ত শব্দগুলো উচ্চারিত হয়েছিল, তখন নিশ্চয়ই অনেকে এই শিহরণ অনুভব করেছিলেন। আমরা জানি যে বিবেকানন্দের সঙ্গে আমাদের শিল্পপতি জামশেদজি টাটার যথেষ্ট পরিচয় ছিল, এবং জামশেদজি টাটা অনুপ্রাণিত হয়েছিলেন ভারতবর্ষে ইস্পাত শিল্প স্থাপনে বিবেকানন্দের দ্বারা, এবং টাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, যা ভারতের সবচেয়ে বিখ্যাত এবং প্রথম সারির গবেষণা বিশ্ববিদ্যালয়। এবং বিদেশে বিবেকানন্দের সঙ্গে ম্যাক্স মুলার এবং বিজ্ঞানী নিকোলা টেসলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এরা দুজনেই তার দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে আমাকে বিবেকানন্দের যে দিকটা ভীষণভাবে আকৃষ্ট করেছিল, যে তখন ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সমস্ত বিপ্লবীরা, তাদের কাছে বিবেকানন্দের রচনা পাওয়া যেত। তারা বিবেকানন্দের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। যেরকম বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ভারতবর্ষের বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিল, ঠিক তেমনি করে বিবেকানন্দের রচনাবলীও ভারতবর্ষের বিপ্লবীদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। এই প্রসঙ্গে আমি একটু লিঙ্ক করতে চাইবো। আমরা অল্প কয়েকদিন পরে, আগে 23শে জানুয়ারি আসছে, নেতাজির বার্থডে আছে, 125তম জন্মবার্ষিকী। গোটা দেশে রাজ্যে আমাদের বিভিন্ন কমিটি গঠিত হয়েছে। তো এই নেতাজি কিভাবে বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন সেটা একটু আমি ভাবার চেষ্টা করছিলাম। তো নেতাজিকে যদি আমরা দেখি, নেতাজি ভীষণভাবে বিবেকানন্দর রচনাবলী, বিবেকানন্দ চিন্তা ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এবং তিনি মাত্র 15 বছর বয়স তখনও তার হয়নি, তিনি তার একজন প্রতিবেশীর বাড়িতে নেতাজি হঠাৎ করে বিবেকানন্দের কিছু, স্বামীজির কিছু লেখা পান, এবং তিনি কয়েকটা পেজ উল্টানোর পরেই তিনি বুঝতে পারলেন যে ঠিক এটাই তিনি খুঁজছিলেন। এবং তিনি বলছেন যে, I had hardly turned over a few pages when I realized that here was something which I had been longing for. I borrowed the books from my neighbor, brought them home and devoured them. I was thrilled to the marrow of my bones. ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছেন, I was thrilled to the marrow of my bones, মানে তিনি শিহরিত হয়েছিলেন স্বামীজির লেখা পড়ে। তার প্রথম যে ইমপ্রেশন সেটা তিনি এভাবেই বলছেন, I was thrilled to the marrow of my bones. My headmaster had roused my aesthetic and moral sense
had given a new impetus to my life, but he had not given me an ideal to which I could give my whole being. That বিবেকানন্দ gave me, মানে তার স্কুলের মাস্টার মশাই যেটা তাকে দিতে পারেননি সেটা তিনি বিবেকানন্দর কাছ থেকে পেয়েছিলেন বলছেন। এবং পরবর্তীকালে আমরা দেখি যে বিবেকানন্দ সুভাষের চিন্তা ভাবনা, বিবেকানন্দর চিন্তা ভাবনার দ্বারা, বিবেকানন্দ লেখার দ্বারা ভীষণভাবে নেতাজি অনুপ্রাণিত হয়েছিলেন। এবং তিনি বলছেন then there followed a revolution within and everything was turned upside down. ভাবুন জাস্ট যে একটা রেভলিউশন, তাহলে স্বামীজির লেখা, স্বামীজির চিন্তা ভাবনার মধ্যে ওই রেভলিউশনারি একটা পোটেনশিয়াল ছিল। নেতাজি যার সংস্পর্শে আসার ফলে তিনি বুঝতে পারলেন যে তার মধ্যে স্বামীজিকে পড়ার পরে একটা রেভলিউশনারি একটা চেঞ্জ এসছে, এবং তার বাবা মা তো বুঝতে পারলেন যে ছেলে কিভাবে পরিবর্তিত হয়ে গেছে, এবং তারা বাবা মা খুব ভয় পেতেন যে নেতাজি উপর বিবেকানন্দের ইনফ্লুয়েন্স দেখে। এবং তিনি বলছেন যে আই ওয়াজ কোশ্চেনড, ওয়ার্নড ইন এ ফ্রেন্ডলি ম্যানার এন্ড আলটিমেটলি রিভিউড। তাকে বাবা মা জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, তোমার এত চেঞ্জেস হচ্ছে কেন, তুমি পাল্টে যাচ্ছ কেন, তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে ফ্রেন্ডলি ম্যানারে। এবং তিনি বলছেন বাট অল টু নো এভেল, আই ওয়াজ র্যাপিডলি চেঞ্জিং অ্যান্ড ওয়াজ নো লঙ্গার দ্য গুডি বয় অ্যাফ্রেড অফ ডিসপ্লিজিং হিজ প্যারেন্টস। যে একটা গুডি একটা ইমেজ ছিল, বাবা মাকে রাগিয়ে দেবো না, এরকম একটা যে ইমেজ, ওই ইমেজ থেকে তিনি বেরিয়ে এসেছিলেন এবং র্যাপিডলি তার মধ্যে একটা চেঞ্জেস হচ্ছিল আর কি। তো তিনি সেটাই বলছেন যে সেই যে রেটিসেন্ট টিনেজার নেতাজি ছোটবেলায় যে ছিলেন, খুবই মৌন স্বল্পভাষী, তিনি হঠাৎ একদিন একজন ম্যানে পরিবর্তিত হলেন, এবং যিনি এই যে মানে হু সিম্পলি কুড নট হেল্প কোশ্চেনিং অথরিটি। এটা একটা খুব বড় ব্যাপার আমার মনে হয়। নেতাজির যদি আমরা দেখি, নেতাজির কর্মপদ্ধতি, নেতাজির রাজনৈতিক জীবনযাত্রা যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো বিভিন্ন সময়ে কংগ্রেসের বিভিন্ন অথরিটির সঙ্গে তার কনফ্লিক্ট হয়েছে, এবং তিনি ব্রিটিশ রাজকে কোশ্চেন করছেন, তিনি মহাত্মা গান্ধীকে কোশ্চেন করছেন, তিনি ইভেন অ্যাডলফ হিটলারের কর্মপদ্ধতি নিয়ে কোশ্চেন করছেন। এই যে অথরিটিকে কোশ্চেন করার যে হ্যাবিটটা, এই মেন্টালিটিটা, এই কারেজটা তিনি বিবেকানন্দ থেকে পেয়েছিলেন। এটা মনে করা হয় যে বিবেকানন্দর লেখা, বিবেকানন্দের চিন্তা ভাবনা নেতাজির এই মধ্যে এই পরিবর্তনটা ঘটিয়েছিল যে তিনি কখনো ভয় করেননি যে অথরিটিকে কোশ্চেন করতে, নো ম্যাটার হাউ পাওয়ারফুল ইট বি, he was never afraid of questioning the authority. এবং তিনি বিবেকানন্দ লেখা পড়ে বিভিন্ন প্রকার সুপারস্টিশনস সেগুলো থেকে মুক্ত হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে freeing my mind of superstition, Vivekananda was of great help to me. The religion he preached, including his concept of yoga, was based on a rational philosophy, on the Vedanta, and his concept of Vedanta was not antagonistic to but was based on scientific principles. এটা তিনি বুঝেছিলেন যে স্বামীজি যে বেদান্তা, সেটা ট্র্যাডিশনাল যে আমাদের কনসেপ্ট হিন্দুত্ব সম্পর্কে বা রিলিজিয়ান সম্পর্কে, তার থেকে ডিফারেন্ট, কারণ এটা সায়েন্টিফিক প্রিন্সিপলসের উপর ফাউন্ডেড ছিল, যেখানে সুপারস্টিশনের কোনো কিন্তু জায়গা ছিল না। এবং তিনি বলছেন যে in practical life I was going to emulate Ramakrishna and Vivekananda as far as possible. যতটা সম্ভব শ্রী রামকৃষ্ণ এবং স্বামীজিকে তিনি তার নিজের জীবনে ফলো করার চেষ্টা করেছেন এবং রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছেন। তার নিজের নৈতিক জীবন, তার প্র্যাকটিক্যাল জীবনকে তিনি রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছেন। এবং আরেকটা আমি এই প্রসঙ্গে বলবো, আরেকটা জায়গায় তিনি বলছেন যে একবার তার ভাইকে একটা চিঠিতে তিনি বলছেন, শরৎকে লিখে বলছেন, what was India and what is she now? What a terrible change. But there is hope yet. I think there is hope yet. The angel of hope has appeared in our midst to put fire in our soul and to shake off our dull sloth. It is the saintly Vivekananda. তাহলে বিবেকানন্দকে তিনি কি দেখছেন যে ভারতবর্ষের, তিনি বলছেন যে ভারতবর্ষ কি ছিল আর কি হয়েছে, কিন্তু আশা শেষ হয়ে যায়নি, আর সেই আশার অ্যাঞ্জেল হিসেবে তিনি দেখছেন স্বামীজিকে। ইট ইজ দ্য সেন্টলি বিবেকানন্দ। And there stands he with his angelic appearance, his large and piercing eyes, and his sacred dress to preach to the whole world the sacred truths lying embedded in Hinduism. হ্যাঁ, তো তার মধ্যে আশার আলো তিনি শুধুমাত্র বিবেকানন্দের মধ্যে দেখতে পেয়েছিলেন এই ভারতবর্ষের এত সমস্যার মধ্যে। এবং তিনি বলছেন একটা
চুঁচুড়াতে 1929 সালের জুলাইতে একটা লেটারে তিনি এটা উল্লেখিত হচ্ছে যে তিনি চুঁচুড়ায় স্টুডেন্টসদের বলছেন যে ইট ওয়াজ স্বামী বিবেকানন্দ who had on the one hand boldly asked his fellow men to set up all sorts of fetters and be men in the truest sense of the term, and on the other hand laid the foundation of true nationalism in India by preaching the essential unity of all religions and sects. তাই স্বামীজি যে ধর্মীয় যে চিন্তা ভাবনা যেটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন, যে একটা ডাইভার্সিটির কথা, একটা রিলিজিয়নের মধ্যে একটা ডাইভার্সিটির কথা, এবং যেটা শুধুমাত্র মানে হিন্দুইজমের কথা বলে না, অন্য কোনো রিলিজিয়নের কথা বলে না, একটা রিলিজিয়াস ডাইভার্সিটির কথা বলছে, সেটা তিনি বুঝেছিলেন স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে। স্বামী বিবেকানন্দ লেখা পড়ে যে স্বামীজি এটাই চান, এবং সে কারণে তিনি বলছেন যে দ্য ফাউন্ডেশন অফ দ্য প্রেজেন্ট ফ্রিডম মুভমেন্ট ওজ ইটস অরিজিন টু স্বামীজিজ মেসেজ। এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয়েছে, যে ইফ ইন্ডিয়া ইজ টু বি ফ্রি, it cannot be a land especially of Hinduism or of Islam. It must be one united land of different religious communities inspired by the ideal of nationalism. যে শুধুমাত্র হিন্দুদের নিয়ে স্বাধীনতা সংগ্রাম যদি ভারত করে তাহলে হবে না, শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিমদের নিয়ে যদি স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষ করে তাহলে হবে না। ভারতবর্ষকে একটা ইউনাইটেড ল্যান্ড অফ ডিফারেন্ট রিলিজিয়াস কমিউনিটির যারা ন্যাশনালিজমের আইডিয়াল দ্বারা ইন্সপায়ার হবে, সেরকম একটা ল্যান্ড হিসেবে দেখতে হবে, এবং সেই রকম অবস্থায় যদি ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করে তবেই ভারতবাসী স্বাধীনতা পাবে। এবং এই যে স্পিরিটটা ন্যাশনালিজমের মধ্যে নেতাজি এনেছিলেন, সেটা তিনি কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন স্বামীজির দ্বারা এবং শ্রীরামকৃষ্ণের দ্বারা, যারা বলেছিলেন যত মত তত পথের কথা। এবং তিনি বুঝেছিলেন যে দ্য হারমোনি অফ অল রিলিজিয়ান্স হুইচ রামকৃষ্ণ পরমহংস অ্যাকমপ্লিশড ইন হিজ লাইফস এন্ডিভার ওয়াজ দ্য কিনোট অফ স্বামীজিজ লাইফ। এবং শ্রীরামকৃষ্ণ তার জীবনে যে সমস্ত ধর্মের যে একটা হারমোনির কথা যেটা বলেছেন, সেটা স্বামীজির লাইফেও আমরা দেখতে পাই, এবং স্বামীজির বক্তব্যের মধ্যেও সেই কিনোটটা ছিল, এবং এটা নেতাজি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এর দ্বারা, এবং তার কনসেপ্ট অফ ন্যাশনালিজমের মধ্যে তিনি সেই চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন, এবং সে কথাই তিনি বারবার করে বলছেন। এবং আমি শেষ করবো আরেকটা কথা বলে, যে কতটা শ্রদ্ধার চোখে দেখতেন নেতাজি স্বামী বিবেকানন্দকে। তিনি একটা সময় বলছেন যে ইফ হি হ্যাড বিন অ্যালাইভ আই উড হ্যাভ বিন অ্যাট হিজ ফিট। যদি স্বামীজি আজকে বেঁচে থাকতেন আমি তার পায়ের নিচে বসে থাকতাম। or of reiterating how shall I express in words my indebtedness to Sri Ramakrishna and Swami Vivekananda. It is under their sacred influence that my life got first awakened. যে তাদের চিন্তা ভাবনা দ্বারা, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনার দ্বারা নেতাজি বুঝেছিলেন যে তার জীবনে প্রথম জাগরণ ঘটেছে, তার যে আত্মিক জাগরণ, তার নিজস্ব জাগরণ তার জীবনে প্রথম ঘটেছিল তাদের চিন্তা ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়ে। এবং লাইক নিবেদিতা, আই অলসো রিগার্ড রামকৃষ্ণ অ্যান্ড বিবেকানন্দ অ্যাজ টু অ্যাসপেক্টস অফ ওয়ান ইনডিভিজিবল পার্সোনালিটি। নিবেদিতার মতো নেতাজি মনে করতেন যে রামকৃষ্ণ আর বিবেকানন্দ হলো একই সত্তার দুটি রূপ, two aspects of one indivisible personality. And if Swamiji had been alive today, he would have been my guru. That is to say, I would have accepted him as my master. So এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বামীজি থাকলে সুভাষ গিয়ে তার পায়ের নিচে বসতেন এবং তাকে গুরুর পদ দিতেন, এবং নিশ্চয়ই স্বামীজি খুব আনন্দের সাথেই সুভাষকে তার শিষ্য হিসেবে স্বীকৃতি দিতেন। এই বিষয়ে সত্যি আজকে আমাদের কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের কি রিসোর্স পার্সন মিস্টার অগ্নিমিল দাস, তার কাছ থেকে আমরা শুনবো। সকলকেই আমার অভিনন্দন, স্বামীজির চরণে, শ্রীচরণে আমার প্রণাম, শ্রী রামকৃষ্ণর চরণে আমার প্রণাম। সমস্ত ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর অসিত পণ্ডা। খুব সুন্দরভাবে উনি স্বামীজির দর্শন, তার ভাবাদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এবং খুব সুন্দর করে আমরা তার বক্তব্য শুনলাম। আমরা সত্যি কথাই তো, হাজার হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার দেশলাইয়ের কাঠি জ্বাললে আলো হয়, তেমন করে স্বামীজি এলেন আমাদের হাজার বছরের আঁধার সরানোর জন্য। আর সত্যি আমাদেরকে রাস্তা দেখালেন, এখনো দেখাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখাবেন আমাদের এই যুব সমাজকে। স্বামীজি একটা লেখায়
একবার আমি পড়েছিলাম যে উনি বলছেন যে যদি কতগুলো উৎসাহী এবং অনুরাগী যুবক আমি পেতাম দেশটাকে তোলপাড় করে দিতাম। মাদ্রাজে জোন কত কাছে, কিন্তু বাংলায় আমি আশা রাখি অনেক বেশি। এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মায় না, কিন্তু এদের মাংসপেশিতে শক্তি নেই। ব্রেন, মাসেলস সমানভাবে যদি ডেভেলপ হওয়া চাই, সমানভাবে যদি ডেভেলপ হয়, তাহলে এরা অনেক কিছু করে দিতে পারে। Iron nerves with a well intelligent brain and the whole world is at your feet. তো আমাদের যুব সমাজ অনেক কিছু করবে এই আশা রাখি। আমাদের মধ্যে আজকে রয়েছেন আমাদের রিজিওনাল ডিরেক্টরেট এনএসএস কলকাতা থেকে ইউথ অফিসার মিস্টার অগ্নিমিল দাস। অগ্নিমিল বাবুকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং উনি আমাদের আজকের অনুষ্ঠানের রিসোর্স পার্সন। স্যার, আপনি আপনার বক্তব্য রাখবেন এখন। আপনি কিছু বলুন আমাদের ছাত্রদের। অগ্নিমিল বাবু। প্রথমেই আমি একটা কথা বলি যে স্বামী বিবেকানন্দকে নিয়ে বলার জন্য আমি রিসোর্স পার্সন এটা মানে আমার চিন্তার বাইরে। আমি একজন সাধারণ একজন বিবেকানন্দ অনুরাগী হিসেবে এখানে জাস্ট অনুষ্ঠানটা দেখার জন্য এসেছি। অনুষ্ঠানের প্রথমেই এই কথা কটা বলতে চাই যেটা বলার। আর অনুষ্ঠানের আমাদের প্রথমেই যেরকম পূর্ববর্তীকালে একটা দীর্ঘ সময় কাল ধরে আমরা অনলাইনে প্রোগ্রাম করে আসছিলাম, এবং সেই সময়ে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে মাসে অন্তত 2-3 দিন মানে বিভিন্ন ভাবেই বিভিন্ন প্রোগ্রামের আঙ্গিকে তাদের সাথে দেখা হতো। আজকে দীর্ঘদিন পর আজকে আবার একটি অনুষ্ঠান হচ্ছে স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন উপলক্ষে, এবং এখানে উপস্থিত কলেজের অধ্যক্ষ মহাশয় মানবেন্দ্র মন্ডল মহাশয় এবং আমাদের সদ্য প্রোগ্রাম অফিসার ডক্টর লিপিকা মন্ডল ম্যাডাম এবং আইকিউএসি কোঅর্ডিনেটর এবং যে সমস্ত বাকি কলেজের অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন আজকে, তাদের সকলকেই আমাদের এনএসএস এবং রিজিওনাল ডাইরেক্টরেট অফ এনএসএস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে স্বামী বিবেকানন্দকে মনে রেখে যে এনএসএস এবং আইকিউএসির সহযোগিতায় এরকম একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করছেন, এর জন্য ধন্যবাদ। আর স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গেলে সে আমার কাছে এই বিশেষ করে 12ই জানুয়ারি দিনটার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ একটা সময় বেশি বছর নয়, আজ থেকে 9 বছর আগে যখন স্বামী বিবেকানন্দের 150 বছর সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছিল, তখন আমি তখন স্টুডেন্ট ছিলাম স্কটিশ চার্চ কলেজের আবার এই খানিকক্ষণ আগে আমরা যেটা শুনছিলাম স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মেলবন্ধন, তো সেই জায়গা থেকে স্কটিশ চার্চ কলেজের একটা বিশেষ ভূমিকা রয়েছে, কারণ দুজনাই একই কলেজের অ্যালুমনাই এবং দুজনাই এবং মানে সেই হিসেবে দেখতে গেলে তারা দুজনাই আমার অগ্রজ আর কি স্কটিশ চার্চ কলেজের। তো এটা মানে আমার সৌভাগ্য যে যে কোনো না কোনো ভাবে সেই কলেজে আমার পড়ার সৌভাগ্য হয়েছে। তো যেটা বলছিলাম আর কি, তো সেই 150 বছর যখন পালিত হয় তখন আমাদের কলেজ যেহেতু মানে স্বামী বিবেকানন্দকে নিয়ে অনুষ্ঠান করার কথা ছিল, এবং সেখানে মানে পুরো দায়িত্বটা আমরা প্রথমবারের জন্য এনএসএস আমরা সেই দায়িত্বটা গ্রহণ করি, এবং সেখানে মানে আমাদের ভাইস প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি মানে আমাদের উপর মানে সেই সময় এটাই বলেছিলেন যে যা করবে সব স্টুডেন্টরা করবে, এখানে কোনো টিচার কোনো ইনভলভমেন্ট হবে না। এবং সেটা একটা মানে মানে কি বলবো, এরপরে সময়ের সাথে সাথে অনেক প্রোগ্রাম অর্গানাইজেশনের সাথে যুক্ত থেকেছি, এবং অনেক প্রোগ্রাম হয়েছে, কোনোটা সফল কোনোটা কিছুটা অসফল। যাই হোক না কেন, সেই দিন একটা স্টুডেন্ট যারা 3rd ইয়ারে পড়ে তাদের কাছে এরকম একটা সুযোগ যখন সে কলেজের পক্ষ থেকে পাওয়া যায়, তার গুরুত্বই আলাদা এবং যেটার একটা মানে ভ্যালুয়েশনও আলাদা। কিন্তু সেই প্রোগ্রামটা আজকে দেখতে দেখতে 9 বছর হয়ে গেল যে সেই প্রোগ্রামটা আমরা সেদিন করেছিলাম, এবং সেই স্মৃতিগুলোই আজকে মনে পড়ছে। যেহেতু আজকে এটা একটা এনএসএস এর প্রোগ্রাম, আর
আরেকটা যে বিষয় সেটা বলার সেটা হলো যে দীর্ঘদিন ধরে আমাদের যে অনলাইনের অনুষ্ঠানগুলো হলো তার মাঝেও আমাদের যখন গোল্ডেন জুবিলি লেকচার সিরিজ চলছিল তখন আমাদের বেলুড় মঠের একজন শ্রদ্ধেয় স্বামীজি হচ্ছে লিপিকা ম্যাডামের তত্ত্বাবধানে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং সেই সময় স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক অনেক জ্ঞান এবং অনেক আমাদের বিভিন্ন রকম ধারণা বা বিভিন্ন রকম ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল এবং তাতে আমাদের যারা এনএসএস ভলেন্টিয়াররা ছিল আশা করি তারা সবাই উপকৃত হয়েছে। আজকেও যে আলোচনা হচ্ছে বা পর্যালোচনা হচ্ছে সেটাও আশা করব যে সমস্ত এনএসএস ভলেন্টিয়ার এবং সকলকে সেটা অনুপ্রাণিত করবে। স্বামীজির গুরুত্ব, স্বামীজির দৃঢ়তা সেগুলো নিয়ে তো কোনো রকম পর্যালোচনার কোনো জায়গা নেই। কিন্তু স্বামীজির আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা কলেজে থাকতাম বলে আমরা জানতে পারি। কোনো কোনো সময় এরম গিয়েছে স্বামীজির জীবনে স্বামীজি খেতেও পেতেন না। এগুলো নিয়ে কেউ কোনোদিন আলোচনাও করেন না। স্বামীজি স্বামীজি যখন একটি মানে কিরাম দেখুন আমরা এখন তো নেপোটিজম নিয়ে এত কথা বলি, একটা স্বামীজির জীবনের একটা নেপোটিজমের গল্প ছিল যে উনি যে স্কুলে হেডমাস্টারের চাকরি পেয়েছিলেন সেই স্কুলের হেডমাস্টার ছিলেন হচ্ছে বিদ্যাসাগরের, যতদূর আমার মনে পড়ে যে তিনি বোধহয় জামাইবাবু। তো দুজনে আর বনিবনা হয়নি এবং স্বামী বিবেকানন্দের দৃঢ়তা এমনই ছিল এবং তিনি 1 মাসের মধ্যে রিজাইন দিয়ে চলেও গিয়েছিলেন। তাই মানে দেখতে গেলে মানে আমরা ভাবি যে আজকে এত কথা হয় মানে সবকিছুই মানে এই মানে মানে অনন্তকাল ধরেই মানে যারা আর কি মানে সাফার করার মানে এরকম মহান মহান মানুষেরাও বহু কিছু সাফার করেছেন এবং মানে তারই একটা মানে আজকে হঠাৎ করে এটা মনে পড়লো বলে বললাম, কারণ এগুলো আমাদের আমাদের কলেজের স্যাররা এগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্বামী বিবেকানন্দের বিভিন্ন জিনিসপত্র আমাদের কলেজে ছিল, সেগুলো যখন আলোচনা হতো তখন এগুলো নিয়ে বলতেন। আর আমাদের এনএসএস এও স্বামী বিবেকানন্দের আদর্শকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এনএসএস এ যেহেতু আমাদের মূলত যেটা গান্ধীজি মহাত্মা গান্ধীর এই বার্থ সেন্টেনারিতে আমাদের এনএসএস এর পথ চলা শুরু, যেটা এবছর 50 বছর হচ্ছে এবং তার পাশাপাশি স্বামী বিবেকানন্দের আদর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং মানে মূলত রথের চাকা, কোণারকের রথের চাকার একটি তাৎপর্য রয়েছে এবং এবং স্বামী বিবেকানন্দের যে যুব বাণী সেইগুলোর কে আমাদের মানে মূল পাথেয় করেই এনএসএস এর মর্মকথা লেখা হয়েছিল যখন 1967-এ, তারপর 1969-এ এগুলো শুরু হয়। আজকের দিনে দাঁড়িয়েও সেই মানুষটা যে আজও প্রাসঙ্গিক, এই জায়গাটা আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা সবাই এসছি, আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কাজকর্ম করে যদি আমরা সবাই নর্মাল লাইফ লিড করে যদি এগিয়ে যাই সামনের দিকে, তাহলে একদিন আমরা মরে যাব এবং আমাদের মরে যাওয়ার আর 159 বছর কি 159 দিন পরেও মানুষ আর আমাদেরকে সেরকম গুরুত্ব দিয়ে মনে রাখবে না। তাই সেই যে কথাটা আছে রামকৃষ্ণর কথা যে যখন এসেছে একটা দাগ কেটে রেখে যেতে হবে, তাই আমাদের আমাদের দাগ কাটার একটাই উপায় আছে, আমাদের কর্মপন্থা, যে কাজ আমরা করে যাব সেই কাজে আমাদের চিহ্ন বহন করবে। তো স্বামীজির এই ছোট ছোট মানে বিষয়গুলো যেগুলো আর কি মানে আমি এই কথাগুলোই মানে মানে যেগুলো আর কি প্র্যাকটিক্যাল লাইফে আমার মনে হয় যে এগুলোর চোখের সামনে দেখতে পাই সেই কথাগুলোকেই আর কি বলার চেষ্টা করলাম আর কি, যে এই জিনিসগুলো মানে আমাদের লাইফেও কিন্তু খুব প্র্যাকটিক্যাল বিষয়, যে আমরা যদি আমাদের লাইফটা কিরকম হবে সেটাই নির্ভর করবে যে আমার সম্পর্কে মানুষ কি ভাববে। আজকে যখন হিন্দু মহাসভায় যখন স্বামীজি বক্তব্য রেখেছিলেন তার আগে তো কেউ বলেনি এবং তিনি যখন সেই জায়গাটায় নিজে নিজে যখন নিজের দেশকে যখন তুলে ধরলেন তখন এই যে সারা বিশ্ব যখন একটা অবাক হয়ে এবং ভারতবর্ষকে নতুনভাবে চিনেছিল, সেখানে কিন্তু তিনি এটা ভাবেননি যে মানে আমরা কোন একটা পিছিয়ে থাকা লোক বা আমরা একটা ছোট জায়গার লোক বা আমাদের মধ্যে এই ক্যাপাবিলিটি নেই। অর্থাৎ নিজের মধ্যে সেই বিশ্বাসটা রাখার দরকার যে আমার মধ্যে সেই পোটেনশিয়ালিটিটা আছে এবং সেই পোটেনশিয়ালটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার এখতিয়ারের মধ্যে বা আমার ক্ষমতার মধ্যে। এখন সেটাকে চাপা দিয়ে দেওয়ার অনেক রকম বাহ্যিক ফোর্স, সবসময় নেগেটিভ ফোর্স কাজ করে। এখন সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু ওই সাহস করে এগিয়ে যাওয়ার যে মন্ত্র সেটা আমরা অন্তত স্বামীজির
কাছ থেকে শিখতে পারি। স্বামীজির স্বল্প আয়ুকালেই তিনি যে ছাপ রেখে গিয়েছেন সাধারণ মানুষের মধ্যে, ভারতবাসীর মধ্যে, সেটা অবিস্মরণীয়। এবং আজকে নোবেল শান্তি পুরস্কার পায় যারা, তাদেরকে নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি, অথচ দেখুন এই যে মানুষটি বা মানে এই ধরনের মানুষ, মানে সে নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক বা স্বামী বিবেকানন্দ হোক, তাদের নামের পাশে এরকম কোনো অ্যাওয়ার্ডও নেই, পদকও নেই, কিন্তু তাদেরকে কেউ ভুলেও যায় না, আর তাদের গুরুত্বের কথাও কেউ অস্বীকার করতে পারে না। ওই সেই এখানে সেই লাস্ট লাইনটা সেই স্বামীজি বলছি, মহাত্মা গান্ধীরই একটা কথা দিয়ে বলতে, মাই লাইফ ইজ মাই মেসেজ। মানে সেই জায়গাটাই আর কি, মানে ওনার জীবনটা কিন্তু আমাদের কাছে একটা সামনের দিকে এগিয়ে চলার একটা পথ নির্দেশিকা। আমরা হয়তো সেইভাবে যদি নিজেদের জীবনটাকে সেই পথে চালাতে পারি, যে পথে এ চললে হয়তো মানুষের উপকার হবে, তাহলে কোনো না কোনোভাবে আমার নিজেরও ভালো লাগা হবে। অগ্নিবীর বাবু মিউট হয়ে গেছে আপনার মাইক। হ্যাঁ। আমার নিজেরও যেমন ভালো লাগা তৈরি হবে, সেরকম পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তার আমার সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, যে ধারণাটা আমার কাজই তৈরি করতে পারে। তাই আমাদের এটাই লক্ষ্য থাকবে যে আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখবো, স্বামীজির আদর্শকে বাঁচিয়ে রাখবো, এবং আমাদের দেশকে আমরা আরো আগে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অগ্নিমিল, মিস্টার অগ্নিমিল দাস, ইউথ অফিসার, রিজিওনাল ডিরেক্টরেট অফ এনএসএস কলকাতা। আমাদের প্রতিদিনকার জীবনে, আমাদের প্রতিদিনের পথ চলায়, বিশেষত আমাদের ছাত্র সমাজের, যুব সমাজের প্রতিদিনের জীবনে স্বামীজি কেমন ভাবে আছেন, কিভাবে এগিয়ে নিয়ে চলেছেন, কিভাবে এগিয়ে যাব তার দিশা খুব সুন্দরভাবে বললেন। আমি আমাদের মধ্যে আমাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা রয়েছেন, এবং আমাদের মধ্যে রয়েছেন আইকিউএসির একজন গুরুত্বপূর্ণ মেম্বার প্রফেসর আনন্দময় সিনহা। আমি আনন্দবাবুকে বলবো যদি উনি ওনার দু চার কথা শেয়ার করেন। আনন্দবাবু। প্রফেসর আনন্দময় সিনহা। শৈলী, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো কারণে হয়তো আনন্দবাবু কানেক্টেড হতে পারছেন না। হুম, হুম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র অধ্যাপক এবং আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড, বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল হাই মল্লিক মহাশয়। আমি ডক্টর আব্দুল হাই মল্লিক মহাশয়কে বলছি তার আহ, মতামত একটু শেয়ার করার জন্য আজকের আমাদের ছাত্রদের কাছে, যুব সমাজের কাছে। আব্দুল বাবু। আব্দুল দা, আপনার মাইকটা মিউট আছে। আপনি কাইন্ডলি একটু আনমিউট করবেন। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে। শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে। হুম, শোনা যাচ্ছে। আজকে এই পূর্ণ লগ্নে এই মহৎ অনুষ্ঠানের একটা আলাদা তাৎপর্য রয়েছে, সেটা মর্মে মর্মে উপলব্ধি করা যায়। বর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাপেক্ষে স্বামী বিবেকানন্দের যে ভাবনা, সে ভাবনাকে আবার নতুন করে পুনর্মূল্যায়ন করা খুব প্রয়োজন। বিশেষ করে যুব সমাজের কাছে এটা অনেক বেশি একটা বার্তাবহ হওয়া উচিত নিশ্চিতভাবেই। তিনি ভারতবর্ষের হিন্দু ধর্মের মহত্বটাকে যেভাবে সেই সঙ্গে তিনি তার সব জীবনের
সমস্ত ধর্মের যে ভাবনা ভেবেছিলেন এবং ভারতবর্ষকে তিনি যে চোখে দেখেছিলেন, যেভাবে দেখেছিলেন, মানুষের মধ্যে তিনি যেভাবে ধর্মের আবিষ্কার ঘটিয়েছেন, তার প্রতিটি পদক্ষেপে, তার ভাবনা চিন্তা, কর্মজীবন প্রতি ক্ষেত্রে তিনি তার ছাপ রেখে গেছেন। প্রসঙ্গক্রমে একটা বিষয় আমি এখানে উল্লেখ করছি। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের এক শিষ্য। তো তিনি তার গুরুদেবকে যে মন্ত্র উচ্চারণ করে প্রণাম জানাতেন, নমস্কার করে, সাথে তিনি বলছি, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বশিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম। অবাক করার বিষয়, তিনি রামকৃষ্ণকে যে চোখে দেখছেন, রামকৃষ্ণকে তিনি যে চোখে দেখছেন, সর্বধর্ম স্বরূপের একটা প্রতীক হিসেবে তিনি দেখছেন, রামকৃষ্ণের ভাবশেষ হিসেবে তিনি দেখছেন। তিনি বলছেন তার প্রকাশের মধ্য দিয়ে যেন রামকৃষ্ণ ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের একটা প্রতীক। তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে বারবার বোঝাতে চেয়েছেন, নবজাগরণের কথা তিনি বারবার বলেছেন। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে তিনি যেভাবে ভারতবর্ষের এই বৈচিত্র্যের মধ্য দিয়ে একতার রূপকে তিনি দেখাতে চেয়েছেন, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং সেটাকে প্রসারিত করার চেষ্টা করেছেন, মানুষের মনে প্রথিত করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। এটা একটা আশ্চর্য বিষয় বললেই মনে হয়। প্রসঙ্গক্রমে আমাদের আইকিউসির কোঅর্ডিনেটর যে কথা উল্লেখ করে গেলেন নেতাজি সম্পর্কে, নেতাজি যে চোখে দেখেছিলেন স্বামীজিকে, হ্যাঁ এটা তো একেবারেই সত্যি কথা যে নেতাজি স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে এতটাই তিনি আবেগ আপ্লুত হয়ে কথা উল্লেখ করেছেন যে তিনি সমস্ত দিক থেকে যেভাবে বিলিয়ে দিয়েছেন নিজেকে, সমাজ সংস্কারের দিক থেকে মানুষের মধ্যে তিনি যেভাবে বিলীন হওয়ার চেষ্টা করেছেন, সমাজ সেবা অকাতরে করে গেছেন, সমস্ত দিক থেকে নিজেকে এইভাবে মানুষের মধ্যে তুলে ধরার যে একটা ভাবনা, এই অল্প জীবনের পরিসরে তিনি মানুষের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন এবং তিনি অনেকটাই আব্দুল দা, আপনার হ্যাঁ। মাইক্রোফোনটা শোনা যাচ্ছে না, আপনার ভয়েসটা আসছে না। আপনি কি শুনতে পাচ্ছেন আব্দুল দা? ওনার মনে হচ্ছে কানেকশনটা না শুনতে হ্যাং পাচ্ছি। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আমারও তাই মনে হচ্ছে কানেকশনটা হ্যাং হয়ে গেছে। যে ভাবনা, সেই ভাবনা ওনার মধ্যে বিভিন্নভাবে আমরা খুঁজে পাই। তো নিশ্চিতভাবেই বর্তমানে একটা অস্থিরতার সময়ে চলছে ভারতবর্ষের পরিস্থিতিকে যদি আমরা খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে মানুষের মধ্যে একটা ধর্মান্ধতা চলছে বিভিন্ন দিক থেকে, সর্বধর্মের মধ্যেই। কোনো একটা পার্টিকুলার ধর্মের মধ্যে আমি বলছি না, সর্বধর্মের মধ্যেই একটা অস্থিরতা তৈরি হয়েছে। প্রত্যেকেই যেন তার মানে কি বলবো, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবেই হোক চেষ্টা করে চলেছে। সেটা একটা অন্ধ ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে। এই বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে যুব সমাজকে এই ধর্মান্ধতা থেকে ভারতবর্ষকে মুক্তির জন্য সত্যি সত্যি স্বামীজির আদর্শকে যদি আমরা ভাবতে পারি, যদি সেই আদর্শে আমরা অনুপ্রাণিত হতে পারি,
তাহলে মনে হয় ভারতবর্ষের মুক্তি নতুন করে আমাদেরকে আর খুঁজতে হবে না। স্বামীজিই একমাত্র মন্ত্র, ওনার ভাবনা, ওনার দৃষ্টিভঙ্গি, বড় হ্যাং করে দিচ্ছে। আত্মোপলব্ধি ভারতবর্ষ সম্পর্কে, সেই জিনিসটা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। তো সেই দৃষ্টিভঙ্গির দিক থেকে আজকে এনএসএস এবং আমাদের আইকিউসির যুগ্ম প্রচেষ্টায় যে অনুষ্ঠান আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সবাই মিলে, আমি আজকের এই দিনে, বিশেষ দিনে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং সেই সঙ্গে আমরা আমাদের যে অগ্নিল বাবুকে পেয়েছি, আমাদের কলিগরা রয়েছেন, ছাত্রছাত্রীরা সবাই রয়েছেন, তো সবাইকেই আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আরো সবার বক্তব্য শুনবো, সে অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ মল্লিক, ইকোনমিক্স বিভাগের বিভাগীয় প্রধান, অনেক ধন্যবাদ। তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন। আমরা আমাদের মধ্যে আমাদের ছাত্ররা রয়েছে, আমাদের আজকে আমাদের আনন্দদা রয়েছেন সঙ্গে, আমি আইকিউসি অন্যতম মেম্বার। আনন্দবাবুকে আমি ডেকেছিলাম। আনন্দবাবু এখন কি আনন্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আনন্দ আছেন তো, ইয়েতে হ্যাঁ, আছে। আমি তখন বললাম আনন্দ মনে হচ্ছে হ্যাঁ, শুনতে আনন্দ, পাচ্ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, এখন ডক্টর ঠিক। আনন্দময় সিনহা আমাদের আইকিউএসির অন্যতম মেম্বার আমাদের সঙ্গে রয়েছেন। আমি আবারও আনন্দবাবুকে তার মূল্যবান বক্তব্য দু এক কথা বলবার জন্য আমি অনুরোধ করছি। আমি আগেও বলছিলাম, মনে হচ্ছে শুনতে পাচ্ছিলেন না। আনন্দ, হ্যাঁ এই তো, হ্যাঁ আনন্দ। আচ্ছা, আমি খুব একটা দীর্ঘায়িত করবো না, শুধু অনেক ছাত্রছাত্রী আমাদের সাথে আছে, তাদের জন্য একটাই কথা বলার, সেটা হচ্ছে যে আমি সেটা স্মরণ করিয়ে দিতে চাই যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভারতবর্ষকে যদি জানতে হয় বিবেকানন্দ। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই একটাই কথা আমার, যে তোমরা বিবেকানন্দকে অধ্যয়ন করো, আমাদের দেশ সম্পর্কে জানার, বোঝার, এর সাথে ভালো কোনো তোমরা সুযোগ পাবে না। এইটা আমি সব ছাত্রছাত্রী যারা আজকে আমাদের মধ্যে আছে তাদের সবাইকে বলতে চাই। অন্যরা অনেক বক্তব্য রেখেছেন, বিবেকানন্দ জীবনের তার চিন্তা ভাবনার বিভিন্ন দিকে আলোকপাত করেছেন। আমি নতুন করে কিছু বলছি না। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। প্রফেসর আনন্দময় সিনহা আমাদের আইকিউএসির অন্যতম মেম্বার এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত এবং আমাদের ছাত্রদের জন্য খুবই মূল্যবান বক্তব্য উনি রাখলেন। ধন্যবাদ আনন্দ। আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে, তো আমি আমাদের ছাত্রছাত্রীরা খুব রিসেন্টলি তারা আমাদের ইউথ পার্লামেন্টে যোগদান করেছিল। এই আমাদের ভারতবর্ষের উন্নতি, এগিয়ে যাওয়া ইত্যাদি তাদের বিষয় ছিল, গ্রামীণ অর্থনীতি। তো ওরা খুব সুন্দর করে তৈরি করেছিল। আমরা দু একজনের বক্তব্য একটু শুনবো। আমার মনে হয় আপনারাও, ওদের সেই বক্তব্য শোনা হয়নি, তো আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষের উন্নতির কথাই ওরা বলবে ওদের বক্তব্যের মধ্যে দিয়ে। তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শানু বিশাল। আমি শানুকে বলবো যে ওর বক্তব্য আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার বক্তব্য, স্বামীজির আদর্শে এগিয়ে নিয়ে যাওয়ার যেভাবে ও তৈরি করেছে, ও আমাদের ওর বক্তব্য ছোট ছোট খুব সংক্ষিপ্ত বক্তব্য একটু শেয়ার করুক। শানু, হ্যালো, শানু তুমি শোনাচ্ছেন আমাদের সঙ্গে আমাকে? আছো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। গুড ইভিনিং এভরিবডি। সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমি শানু বিশাল, বিএসসি বিভাগের ২য় বর্ষের ছাত্র এবং একজন এনএসএস ভলান্টিয়ার। কিছুদিন আগে ইউথ পার্লামেন্টে আমি স্পিচ দিয়েছিলাম। আমার বক্তব্যের বিষয় ছিল উন্নত ভারত অভিযান, আনলেসিং দ্য পাওয়ার অফ কমিউনিটিস অ্যান্ড ইউজিং টেকনোলজি ফর দেয়ার আপলিফটমেন্ট। তো আজ স্বামীজির জন্মবার্ষিকী এবং ন্যাশনাল ইউথ ডে, এমন একটা শুভ দিনে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আজকের প্রোগ্রামের হোস্টকে ধন্যবাদ জানাই। তো স্বামীজির একটা কথা যিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেছিলেন, তিনি বলেছিলেন, উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মনে রেখো, তুমি নিয়তির স্রষ্টা, তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। ওই বিষয়ের ওপর মহাত্মা গান্ধীও বলেছিলেন, ভারতবর্ষের ভবিষ্যৎ তার গ্রামগুলির মধ্যে লুকিয়ে রয়েছে। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন,
যদি আমাদের রাষ্ট্র নির্মাণ করতে হয় তাহলে কিন্তু তার শুরু গ্রাম থেকেই করতে হবে। ঠিক এই উদ্দেশ্য নিয়েই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, বর্তমানে মিনিস্ট্রি অফ এডুকেশন নামে পরিচিত, এই প্রকল্পের প্রথম সূচনা করেছিলেন। বর্তমানে এই প্রকল্পটি উন্নত ভারত অভিযান 2.0 নামেও পরিচিত। ইউবিএতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসক, স্থানীয় পঞ্চায়েত রাজ, বিভিন্ন এনজিও, স্টেক হোল্ডার থেকে শুরু করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটি, এনআইটি, রিজিওনাল ইউনিভার্সিটিজের ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের গ্রাসরুট লেভেলে সমস্যাগুলিকে চিহ্নিত করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার সঠিক সমাধান বার করে এবং ওদেরকে ওই প্রযুক্তির ব্যবহার শিখিয়ে আত্মনির্ভর করে তোলাই এর মূল লক্ষ্য ছিল। অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান। আমাদের দেশের বিজ্ঞান আজ অনেকটাই এগিয়ে। ইসরো, ডিআরডিও থেকে শুরু করে বিভিন্ন সংস্থা দেশের সাফল্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আর জওয়ানদের হাতে রয়েছে উন্নত টেকনোলজি দিয়ে তৈরি হাতিয়ার। কিন্তু যদি কিষানদের কথা বলি তাহলে আমাদের দেশের জিডিপি অন্য কথা বলে। ভারতবর্ষের মোট জনসংখ্যার 70% গ্রামীণ মানুষ, যাদের প্রধান জীবিকা কৃষিকাজ। কিন্তু ভারতবর্ষের জিডিপিতে এদের অবদান মাত্র 17%। এই গ্রামীণ মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন। আমিও একটি গ্রামের ছেলে। গ্রামের কিছু সমস্যা, অনেক সমস্যাই চোখের সামনে দেখি এবং ওই সমস্যাগুলি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে চাই। শহর কেন্দ্রিক প্রযুক্তি এবং নগরায়নের ফলে সৃষ্টি হয়েছে বৈষম্য। দীর্ঘদিন থেকেই চলে আসছে মৌসুমী জলবায়ুর খামখেয়ালিপনা, যার প্রভাবে কৃষকদের ফসল এবং শস্যতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এছাড়াও গ্রামীণ এবং শহরের মধ্যে যেমন স্বাস্থ্য, শিক্ষা, আয়, বেসিক সুযোগ সুবিধার পাশাপাশি রয়েছে কর্মসংস্থানের সুযোগ সুবিধার বিশাল বিচ্ছিন্নতা, যার ফলে শহরাঞ্চলে ব্যাপক অসন্তোষ এবং বৃহৎ আকারের ইমিগ্রেশন দেখা যায়। আমি গর্বিত আমাদের দেশের প্রধানমন্ত্রী এই সমস্ত সমস্যাগুলিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। উন্নত ভারত অভিযানের আওতায় ডিজিটাল ক্লাসরুম প্রজেক্ট থেকে শুরু করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আজ প্রযুক্তিকে আমাদের হাতিয়ার বানাতে হবে। এই প্রকল্পের আওতায় স্বচ্ছ ভারত মিশন থেকে শুরু করে প্লাস্টিক ফ্রি ভিলেজেস ক্যাম্পেইনের মাধ্যমে আজ গ্রামগুলি গন্ধকি মুক্ত। যে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুৎহীন সৌরশক্তিকে কাজে লাগিয়ে টেকনোলজিকে হাতিয়ার বানিয়ে সোলার সিস্টেম থেকে শুরু করে ওয়েস্ট টু টেকনোলজি প্রজেক্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আজ এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ বিভিন্ন উচ্চশিক্ষা সংস্থার পরিকল্পনার এবং বিভিন্ন ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের হাত ধরেই উন্নত বায়ো ফার্টিলাইজার, আধুনিক টেকনোলজিতে তৈরি হাতিয়ার আজ কৃষিক্ষেত্রে এই যন্ত্রপাতিগুলি কৃষকদের হাতে ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে। এটাই তো সময় পিছিয়ে পড়া মানুষদের পাশে এসে দাঁড়ানোর, ওদেরকে উন্নত টেকনোলজির ব্যবহার শিখিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলার। হাতে হাত রেখে জাত, ধর্ম, বর্ণ সব বৈষম্য ভুলে আমাদের মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হবে। ভারতবর্ষকে উন্নত, প্রগতিশীল, শক্তিশালী, আত্মনির্ভর দেশ বানানোর স্বপ্ন দেখি আমরা। উই ইউজ টেকনোলজি ফর বন্ধ হরতাল, নো ইটস টাইম। উই ইউজ টেকনোলজি ফর আনলেসিং দ্য পাওয়ার অফ কমিউনিটিজ ফর দেয়ার ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ। জয় হিন্দ। ধন্যবাদ শানু। ওদের কি আমরা আরো দু একটা বক্তব্য শুনতে পারি? আমি ডক্টর রশিদ পন্ডা আছেন, ছাত্ররা আমাদের সঙ্গে আছে, ওরা বলতে চাইছে। আচ্ছা, আর মিনিট 15-র মধ্যে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, 15 মিনিটের মধ্যে তুমি complete করো। আরেকটা তাহলে বক্তব্য আমি তাহলে নেব কি স্টুডেন্টদের? হ্যাঁ, 15 মিনিটের মধ্যে টোটাল প্রোগ্রাম হবে। হ্যাঁ হ্যাঁ। সংক্ষিপ্ত বক্তব্য যদি কেউ রাখতে পারে। সংক্ষিপ্ত বক্তব্য মনোরঞ্জন আছে, ও আমাদের ভলেন্টিয়ার, মনোরঞ্জন মাইতি। মনোরঞ্জন। হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে ম্যাডাম? একটু কি মানে বিবেকানন্দকে নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের একটু ভাবনা কি আমরা শুনতে পারি? আমাদের কোনো ছাত্রছাত্রী কি বিবেকানন্দ সম্পর্কে কিছু বলতে চায়? বিবেকানন্দ সম্বন্ধে এখন সেইভাবে আলাদাভাবে কেউ কি বলতে চাও? স্টুডেন্ট যারা আছো, কেউ যদি বলতে চাও তো তোমরা আনমিউট করে বলো। ম্যাডাম বলছি আমি। মনোরঞ্জন একটু ছোট করে বলো। হ্যাঁ ম্যাডাম, সংক্ষিপ্ত আকারে বলছি। হ্যাঁ, একদম সংক্ষিপ্ত বলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে স্বামী বিবেকানন্দর 159তম জন্মদিনে আমি ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য রাখছি।
আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম, অনেক কথা জানলাম। স্বামীজির বিষয় নিয়ে, স্বামীজির জীবন কাহিনী নিয়ে অনেক কিছু শুনলাম। স্বামীজির আমাদের যুব সমাজকে স্বামীজির যে বাণী, ওই বাণী আমরা যখন জানতে পারলাম ছোট থেকে, যখন আমরা স্কুল লেভেল থেকে আমরা কলেজে উঠি, তা প্রাইমারি থেকেও আমরা ওই স্বামীজির বাণী এবং স্বামীজির যে মতাদর্শ কথা, ওইগুলো আমাদের এখনো আমাদের আমাদের এগিয়ে নিয়ে যেতে, আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে খুবই খুবই প্রভাবিত করে। আমরা স্বামীজির যে বাণী, যেটা জাগো ওঠো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না, এই যে বাণী, এগুলো আমাদের শুনলে আমাদের শরীরের মধ্যে এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়। আমরা যেরকম হেরে যাই না, আমরা যখন কোনো নিজের মানসিকভাবে, যখন আমরা লকডাউনের সময় যখন আমরা মানসিকভাবে পিছিয়ে পড়েছিলাম এবং আমরা কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না, তখন আমাদের স্বামীজির এই বাণীগুলো শুনে আমরা একটু আত্মবিশ্বাস নিজেকে মনে করেছিলাম, না আমাদের স্বামীজির বক্তব্য শুনে আমরা এগিয়ে যাব, আমাদের যুব সমাজ এগিয়ে যাবে। এরই মধ্য দিয়ে আনলক 1, 2, 3 এর মাধ্যমে আমরা প্রবেশ করে আজকে নিউ নর্মাল ছন্দে পৌঁছেছি এবং আমাদের স্বামীজির আজ 159তম জন্মবার্ষিকী। ওই আমাদের এই জন্মবার্ষিকীতে আমাদের কলেজের ম্যাডাম এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়দের আজ প্রণাম এবং স্বামীজিকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আরেকটু মনোরঞ্জন, পড়াশোনা করতে হবে কিন্তু। হ্যাঁ, স্বামীজিকে জানতে গেলে সত্যি কথাই কিন্তু পড়াশোনার দরকার। মনোরঞ্জন আমাদের বিজ্ঞান বায়ো বিভাগের ছাত্র, ও এনএসএস এর সঙ্গে যুক্ত। ওর যতটুকু সম্ভব ও বললো। আমাদের কি আর কোনো ছাত্রছাত্রী স্বামীজির সম্বন্ধে আমরা কি শুনবো? বা আমাদের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা আছেন, কেউ যদি একটু বলেন, নিজে কিন্তু একটু আনমিউট করে বলুন প্লিজ। কেউ যদি বলেন। কামাল আছে, আরো অনেককে আমি দেখতে পাচ্ছি, রাখিদি আছেন। আমাদের আর কোনো ছাত্রছাত্রী যদি বলো। মোহিত আছে আমাদের দ্বিতীয় ইউনিট 2 এর মোহিত মিশ্র, প্রোগ্রাম অফিসার আছেন। মোহিত। আমাদের মধ্যে রাজর্ষি আছেন, প্রফেসর রাজর্ষি গায়েন। একটু যদি কেউ বলেন আমি। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ কিছু বলছি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। বলো, তুমি তোমার বক্তব্য বলতে পারো। ওকে ওকে, উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই মহান ব্যক্তির আদর্শে আজকের উজ্জীবিত হয়ে আমরা যে একটা প্রোগ্রামের জন্য আয়োজন করেছি, নিজেদেরকে একটা ভার্চুয়াল মানে প্ল্যাটফর্মে নিজেদেরকে একত্রিত করেছি, এটা খুবই গর্বের এবং আমাদের খুবই মানে নিজের ভালো লাগার বিষয়। তো আমরা সবাই, আমার অনেক গুণী জন আমাদের মানে কলিগস এবং স্টুডেন্টরা খুব ভালো কথা বললেন, যেটা আমি কিছু কিছু পয়েন্টস কে জাস্ট মানে করতে যাই। কারণ স্বামী বিবেকানন্দর কিছু কিছু ব্যক্তি জীবনে যেটা মিস করছি, সেটা হলো ওনার একটা বৈপ্লবিক চিন্তা ভাবনা, মানে রিভলিউশনারি চিন্তা ভাবনা। স্বামীজি বলেছিলেন যে বেসিক্যালি উনি কর্মযোগী ছিলেন। আজকের দিনে যেমন কিছু কিছু কথা আছে, যেমন আমরা আজকের বড্ড বেশি মানে কথা সর্বস্ব এবং বাক সর্বস্ব জীবনটাকে বড্ড বেশি প্রাধান্য দিচ্ছি। কর্মযোগী আমাদের হতে হবে। বেসিক্যালি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে যদি আমাদের বডি এবং সাউন্ড না হয়, তাহলে আমরা কখনোই আমাদের একটা উচ্চ চিন্তা বা উচ্চ ভাবধারাকে কখনো নিজেদের মধ্যে প্রভাবিত করতে পারবো না। যেমন সুস্থ শরীরের জন্য আমাদের ভালো খাবারের দরকার, ঠিক তেমনি সুস্থ মন গঠনের জন্য সুস্থ চিন্তাও গ্রহণ করতে হবে। তো স্বামী বিবেকানন্দ যুবক সমাজের একটা আদর্শ দিয়ে গেছেন, যে আদর্শের বলে ওনারা বেসিক্যালি যুবকদের কাছে যে কিভাবে মানে এখন ইউথ বেসিক্যালি ওদের ব্রেন বা ওদের যেটা ফিজিক্যালি খুবই বড্ড বেশি গ্রহণ বা অ্যাকসেপ্টেবল থাকে, যে সমাজে যা কিছু হয় সে ভালো হোক খারাপ হোক সবকিছু গ্রহণ করতে থাকে। তখন ওদের কাছে যদি আদর্শের কোনো একটা অভাব হয়, তখনই তারা বিপথে চালিত হয়। তো আমরা খুবই গর্বিত বাঙালি হিসাবে, বা যেই বলুন আমরা ভারতবাসী হিসাবে, যে আমাদের সামনে স্বামীজির মতো এমন একজন আদর্শ আছে, যেই আদর্শকে যদি আমরা আমাদের জীবনের একটা খুবই পাথেয় করি, তাহলে আমরা ছাত্র হোক, শিক্ষক এবং সমাজের সর্বস্তরের মানুষ প্রতিটি ক্ষেত্রে
একটা উচ্চ আদর্শে মেচে রেখে সমাজকে আরো উন্নততর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে আরো বেশি নিয়োজিত করতে পারে। আর আরেকটা যেটা কথা বলে দিই যে এখানে আজকে স্বামীজি বিবেকানন্দ আমরা ওনার জন্মদিনে অত্যন্ত আনন্দিত গর্বিত, কিন্তু একটা জিনিস ভুললে হবে না, জাস্ট ফর ইনফরমেশন, আমাদের আজকে মাস্টারদা সূর্য সেনের কিন্তু মৃত্যুবার্ষিকী মানে মৃত্যুদিনও আজকে 12ই জানুয়ারি। ইংরেজদের অকথ্য অত্যাচারে মাস্টারদা সূর্য সেনকেও মানে মারা হয়েছিল, ফাঁসি হয়েছিল। বলা হতো যে ওনাকে ডেড বডিটা মানে উনি হয়তো মারা গেছেন অনেকে বা অচৈতন্য অবস্থায় মৃত্যু হয়েছিল। কেন এটা বললাম? কারণ বিবেকানন্দ একজন বৈপ্লবিক চিন্তা ভাবনার সাধু ছিলেন। উনি শুধু বাক সর্বস্ব সন্ন্যাসী ছিলেন না, ওনার চিন্তা ভাবনায় বলেছিলেন যে বাঙালিদের শক্ত হতে হবে, বজ্রদৃঢ় গঠন স্নায়ু গঠন করতে হবে। কারণ যদি আমাদের এই বিশ্ব বাংলায় আমাদের মুখ উঁচু করে মাথা নত মানে উঁচু করে করতে হয়, তাহলে আমাদেরকে ইস্পাত কঠিন স্নায়ুর অধিকারী হতে হবে। একটা ছোট্ট গল্পের একটা উদাহরণ দিই, যে বিবেকানন্দ একদিন বলেছিলেন যখন জাহাজে যাচ্ছিলেন উনি মানে আপনার ওই বিশ্ব হিন্দু পরিষদে যখন জাহাজে, তখন একটা ইংরেজ তখন বাঙালিদেরকে অতটা বা ইন্ডিয়ানদের নেটিভদের খুব বেশি ইয়ে করতো না। তো একটা গল্প ছোট ব্যাপারটা, যে বাহুবলের একদিন ওই পাঞ্জা লড়াইয়ের পরীক্ষা হয়েছিল, যে এই তুমি ইন্ডিয়ান লোক হো কে হামসে পাঞ্জা লড়াই কর সকতে হো? তো বলে আইয়ে আপ দেখতে। তো তখন ওই কারণ এটা উনি জানতেন না যে হয়তো সাধুরা হয়তো সারা ওই ফলমূল খেয়ে থাকে আর কিছু হয়তো ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি করে, এরা এদের শরীরে শক্তি কি থাকবে। কিন্তু এটা জানতেন না যে স্বামী বিবেকানন্দ আখাড়াতে নিয়মিত পালোয়ান কুস্তির চর্চা করতেন ওই সময়। তো উনি ওই গোরা সাহেবকে পাঞ্জা লড়াইতে হারিয়ে দেন। তখনই উনি প্রমাণ করেন যে শুধু বাক সর্বস্বতা হলে বা শুধু আদর্শে উত্তর দিলে হবে না, তোমাকে নিজের আদর্শকে রক্ষা করার জন্য নিজের শরীরকেও সংগঠন করতে হবে। তো ছাত্র জীবন তোমাদের সামনে পুরো জীবনটা পড়ে আছে, নিজের শরীরকে স্ট্রং করো, নিজের মাইন্ডকে স্ট্রং করো, বিবেকানন্দের আদর্শে উজ্জীবিত হও। তোমাদের সাফল্য কামনা করি, আর সমস্ত আমার কলিগস এবং আমাদের শিক্ষক মহাশয়দেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ম্যাম, অনেক ধন্যবাদ। আমাদের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যাপক রাজর্ষি গায়নকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সে তার রাজর্ষি তার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু তার আইডিয়া ভিউ সে আমাদের সঙ্গে শেয়ার করলো। রাজর্ষি ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কি কিছু বলতে চান? বলবেন কি কেউ কিছু যারা আছেন? স্টুডেন্টরা তোমরা অনেকে আছো, আমি দেখতে পাচ্ছি, যদি কিছু বলতে চাও। রাখি দিদি, আপনি কি কিছু বলতে চাইছেন? কিছু শোনা যাচ্ছে না, শুধু সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, না আমি কিছু বলিনি। আগে সবাইকে নমস্কার জানাই। স্বামীজির জন্মদিনের দিন দুপুরে প্রোগ্রামটা শিডিউলটা পেয়ে খুবই ভালো লাগলো। আর সব থেকে আগে আমি আমাদের প্রিন্সিপাল স্যার, লিপিকা ম্যাডাম, অসিত পান্ডা স্যার আর আমাদের অগ্নিমিল বাবু সবাইকে নমস্কার জানাচ্ছি। আর সব থেকে স্টুডেন্ট আর অন্য টিচারদের। আমি মানে স্বামীজির জন্য কিছু বলবো সেটা আমি বলার জন্য আনমিউট করিনি। আমি শুধু বলতে চাইছি যে মানে আমিও শিখছি স্টুডেন্টদের সাথে সাথে, সবার কথা শুনে আগেও যারা সবাই বললেন স্বামীজির নিয়ে, আমারও শুনতে খুব ভালো লাগছে। আর আমি অনেক কিছু শিখছি। স্পেশালি মনোরঞ্জনকে বলবো, যেহেতু দীপিকা ম্যাডাম বললেন যে তোমাকে আরো পড়ার দরকার, মানে আমারও আরো পড়ার দরকার। আর স্পেশালি ইয়াং স্টুডেন্টদের বলবো যে দে আর ফরচুনেট যে ওরা একটা ইয়াং লিডার পেয়েছে, যাকে স্বামীজিকে বলা হয়েছে যে ইউথদের লিডার। কেন ওনাকে সবসময় নিজের আইকন বানিয়ে ওনার বাণীগুলোকে যদি পড়ে ওরা নিজের মধ্যে যদি অন্তঃস্থ করে, মানে আমি ভালো করে বাংলা বলতে পারছি না, তাহলে ওদের সবার খুব ভালো হবে। সেটা মানে আমি ওদেরকে রিকোয়েস্ট করে বলছি যে ওরা যেন স্বামীজির আদর্শ নিয়ে চলে। আর আদর্শ ব্যাপার থেকে উনি যে শক্তিটা দিয়েছেন, ওই শক্তিটা যেন ওরা নিয়ে চলে, ওদের সবার খুব ভালো হবে, সবারই ভালো হবে। এটা শুধু আমি বলতে চাইছিলাম, কারণ স্বামীজির জন্য কিছু বলার জন্য আমি সত্যি বলতে পারবো না। মানে উনি এত মানে উনার মানে অসীম আর কি। আমি সবসময় একটু একটু জানছি সেটা জেনে। সো এটাই বলে আমি ধন্যবাদ বলছি। আর স্টুডেন্টদের জন্য স্পেশালি আমি বললাম যে ওরা ফরচুনেট যে স্বামীজির মতন একটা ইউথ লিডার পেয়েছে, তাই জন্য ওনাকে নিয়ে, ওনার বাণী নিয়ে, ওনার কথা নিয়ে যদি ওরা চলে ওদের সত্যি খুব ভালো হবে। ধন্যবাদ।
ডক্টর রাখি দেশর্মা আমাদের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান। আমি রাখিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার বক্তব্য আমাদের ছাত্রদের সামনে রাখার জন্য এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ রাখিদি। আমি একদম প্রোগ্রামের আমরা শেষ দিকেই চলে এসেছি, শেষ করব। তার আগে আমি ২-৪টে কথা স্বামীজিকে নিয়ে একটু শেয়ার করি। খুব ভালো লাগলো আমাদের আব্দুল দা যখন বললেন স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সত্যি শ্রীরামকৃষ্ণ তার ভাবশিষ্য আমাদের স্বামীজি, অদ্ভুত মেলবন্ধন। সঙ্গে রয়েছেন আমাদের মা শারদা, যার কথা না বললে বলাই হলো না সম্পূর্ণ গল্পটা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, 100%, 100% শোনা যাচ্ছে। আচ্ছা। তো আহ, সুন্দর এই এই যে আমি আরেকটা লাইনও বলবো, মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্টম মরণর বন্ধম। যদি একটু গেয়ে বলতে পারি আমার মনে হয় আরেকটু ভালো লাগবে। মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্টম মরণর বন্ধম। মানে স্বামীজিকে মূর্ত মহেশ্বর বলা হচ্ছে। একদিকে তেজ, একদিকে জ্যোতি, একদিকে ক্ষমতা, একদিকে বাগ্মিতা, আর একদিকে সব কিছুর একটা যেন মিশ্রণ। মানে একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে যেন সব কিছু করে দিতে পারবেন। এই জন্যই তো জাতি সেই স্বাধীনতার কাল থেকে সুভাষচন্দ্র থেকে শুরু করে আজ অবধি এগিয়ে যাও, এগিয়ে যাও। আরো দু একটা কথা আমার মনে হয় না বললেই নয়। বেলুড় মঠের সঙ্গে যুক্ত হওয়ার কারণে কিছুদিন আগেই আমাদের এনএসএস এর প্রোগ্রামে আমাদের সহ অধ্যক্ষ মহাশয় স্বামী বলভদ্র নন্দ মহারাজকে আমরা পেয়েছিলাম ভাগ্যক্রমে, এবং আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের ইউনিভার্সিটি কেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছিলেন আমাদের প্রোগ্রামে, অনেকে শুনতে পেয়েছিলাম। সেখানে একটাই বক্তব্য ছিল, ওনার বক্তব্যের মূল কথাই ছিল শিকাগো বক্তৃতা মালা এবং আমাদের যুব সমাজের এগিয়ে যাওয়া বা পথ চলা। তো সময় কম ছিল, যত শেষ হয়ে আসছিল মনে হচ্ছিল যেন আরো একটু শুনি, আরো একটু সত্যিই তো এগিয়ে যাই। আর আমাদের ছাত্র মনোরঞ্জনকে আমি বললাম আরো পড়তে হবে, রাখিদি বলল আমাকেও পড়তে হবে। সত্যি কথা, কোনো বয়স নেই। যবে থেকে ছোটবেলায় প্রাইমারি স্কুলে স্বামীজির ছবি দেখেছিলাম, তারপর থেকে আজকে বুড়ো হতে চলেছি, স্বামীজিকে উপলব্ধি করবার সেই গভীরতা মনে হয় আজীবন মরণ কাল পর্যন্ত এটা চলবে। খুঁজে যাব রাস্তা কোথায়। তবে আমি আমার ছাত্রদের জন্য বলবো, আহ স্বামীজি ফিরে এসেছেন আমেরিকা থেকে তার শিকাগো বক্তৃতা শেষে। তো তখন উনি শিষ্যদের সঙ্গে বসেছেন। একটা খুব প্রিয় বই আমার, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে, স্বামী শিষ্য সংবাদ। যদি কেউ সম্ভব হয় পড়েন, ঠিক যেন মনে হবে স্বামীজি গুরুদেব তার শিষ্যদের বলছেন, অর্থাৎ ছাত্র সমাজকে বলছেন, যুব সমাজকে বলছেন। আহ, আরো কয়েকটা বইয়ের কথা আমি বলবো, যেমন আমাদের বিবেকানন্দ রচনাবলীগুলো তো রয়েছেই, সেগুলো তো এক একটা সত্যি কথাই এক একটা যেন মাইলস্টোন। তবু স্বামীজি যেটা বলেছেন, স্বামীজির যে লেখা বইগুলো তার মধ্যে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, এগুলোও কিন্তু প্রত্যেকটা দিনের প্রতিটা পথ চলা কেমন হবে আমার মনে হয় খানিকটা আমরা নির্ধারণ করতে পারি যদি বলে কর্মের যে জগৎ আর কি, সেটা হচ্ছে আমাদের এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ তো স্যাঁতস্যাঁতে ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে বছরে বছরে শোরের মতো বংশ বৃদ্ধি। আজকে সত্যি কথা দেখলে তাই মনে হয় জনবিস্ফোরণ, জনবিস্ফোরণে ধুঁকছে যেন ভারত মাতা। 130, 40, 50 কোথায় গিয়ে শেষ হবে তার ঠিক নেই। সত্যি এত ভারে আমরা নুজো হয়ে পড়েছি। আমরা ভাবতেই পারছি না যে কি করে দিশা দেখাবো, উন্নতিটা কোন পথে আসবে, কেমন করে এত লোকের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হবে। শুধু ক্ষুধাতুর ভিক্ষুক আর দাসকুলের যেন জন্ম হচ্ছে স্বামীজির কথায়। তাই বলছি এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্মপ্রাণ করতে হবে। এই যে বেদান্ত এবং যোগ, একে পাশ্চাত্য কিন্তু এত সহজে নেয়নি, আর স্বামীজিও খুব সহজেই
শিকাগো বক্তৃতা দিয়ে একদম মহান বীর সন্ন্যাসী বিশ্ববিখ্যাত হয়ে যাওয়ার রাস্তাটা পাননি। খুব কঠিন। একদম জীবনের প্রতিটা সত্যি মনে হয় পরিশ্রম বা রক্তবিন্দুই আমি বলবো দিয়ে যেন ওই রাস্তা তৈরি করা, যেখানে আমাদের হিন্দু ধর্মকে স্থাপন করা বিশ্বের দরবারে। যে সেই বেদান্তের কথা বলা, যে বেদান্ত পাশ্চাত্য ফিলোসফিতে যোগার কথা বলা, যে যোগা আজকে সারা পৃথিবী গ্রহণ করেছে। অর্থাৎ অনেক কিছুই আছে আমাদের দেশে, কিন্তু আমরা হয়তো সেটাকে চিনতে শিখিনি, চিনতে পারিনি। তাই স্বামীজি বলছেন কর্ম করো, কর্ম কর্ম কর্ম। আর নান্য পন্থা বিদ্যাতে হনায়া, অর্থাৎ এ ছাড়া আর উদ্ধারের কোনো পথ নেই আমাদের। তাই জন্য কাজ করে যাও। আমরা তো কাজ কম করি আর শুধু কথা বলি আর ভাবি যে অনেক কিছু পাবো, এই পুরস্কার ওই পুরস্কার। সত্যি অগ্নিমিল বাবু বললেন যে পুরস্কারের মালা তো কিছু ছিল না, না সুভাষচন্দ্রের ছিল আর স্বামীজির তো ছিল না। আর ঠাকুরের কথা যদি বলি, তাকে তো মানে ওই একটা কথা বলতেই হচ্ছে, একদম গ্রাম বাংলার কথা, যা মানে মানে যার অনেক কিছু আছে, মানে চমক আছে, তার কথা হয়তো অনেকে শোনে, কিন্তু যার কিছু নেই তেমন চমক, তার কথা কেউ শোনে না। তো ঠাকুরের কথায় যার আছে মানে কানে শোনা, তার কথা আনা আনা, মানে উনি বলতে চাইছেন যে যে গোল্ড যদি সোনা দানা থাকে মানে রিচ হয়, তার কথা অনেকে শোনে, কিন্তু যার কিছু নেই তার কথা কেউ শোনে না। তো সেই প্রথমে এইরকমই আইডেন্টিটি, তারপরে দেখা গেল যে বিশ্ব জয় করলো সেই শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ, যা স্বামীজির মধ্যে দিয়ে সঞ্চারিত হলো সারা বিশ্বে। তো সত্যি মানে কিছুই যেন বলা হলো না। 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টা, সারাদিন এই আলোচনা আমার মনে হয় শেষ হবার নয়। আমার যুব সমাজ, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় সেবক, এনএসএস এর ভলেন্টিয়াররা, আমরা সকলে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত কর্ম করে যাব, ফলের কথা ভাববো না। গীতাতেই তো আছে কথা। তো সেই গীতা বেদান্ত সবকিছুই আমরা স্বামীজি এবং এই মহান মানুষের মধ্যে দিয়ে আমরা শুনতে পাই। তো আমাদের মধ্যে উপস্থিত যারা আছেন, আমি সকলকে আমি ধন্যবাদ জানাবো। যেটা বিশেষত আমার বলার, আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সহেলী চৌধুরী, আমাদের সোশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান। তার ঐকান্তিক চেষ্টায়, তার আমাদের সঙ্গে তিনি এনএসএসই হোক, আইকিএসই হোক, সব সময় রয়েছেন, বিশেষত আমার সঙ্গে। তো সব কাজেই সহেলী ম্যাডাম তো রয়েছেন, উনি শেষ করবেন সহেলী ম্যাডামের খুব সুন্দর বক্তব্য দিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। খুব বেশি কিছু বলার আর অবকাশ নেই, আবার কখনো তোমাদের সঙ্গে দেখা হবে। আমি এই সুযোগে একটু বলে নিই, আমাদের 18 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের স্যাপের প্রোগ্রাম, স্বচ্ছতা অ্যাকশন প্রোগ্রাম রয়েছে। অগ্নিমিল বাবুকে আমরা সেখানেও পাবো। আমি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি রিজিওনাল ডিরেক্টরেটের সমস্ত মেম্বারকে এবং হচ্ছে অগ্নিমিল বাবুকে। এবং আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, ক্যাম্পটাও চলবে আমাদের 24 তারিখ পর্যন্ত, স্পেশাল উইন্টার ক্যাম্প। এই ক্যাম্পে আমাদের একটা সেশন থাকবে অবশ্যই স্বামীজি, সেখানে আমরা অনেক কথা বলবার সুযোগ পাবো ছাত্রদের সঙ্গে। আপনারা আজকে যারা উপস্থিত আছেন সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলকে আমি স্যাপের প্রোগ্রামে এবং হচ্ছে আমাদের এনএসএস উইন্টার ক্যাম্পে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার ধন্যবাদ জ্ঞাপন এবং তার সহেলী ম্যাডাম তার বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবেন। ডক্টর সহেলী চৌধুরী। থ্যাংক ইউ দীপিকা দি। আপনাদের সবার বক্তব্য শোনার পর আমার সত্যি সাহস নেই আর বেশি কিছু কথা বলার। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ব্রহ্মসঙ্গীত আমার সত্যি মনে পড়ে যাচ্ছে, যেখানে আমরা যদি এই ব্রহ্মসঙ্গীতকে অনুসরণ করি, যদি আমাদের কারো রোল মডেল করতে হয়, সেই দুটো লাইন আমি জাস্ট এই ব্রহ্মসঙ্গীতের বলতে চাই। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কভু না হব নাকো পথহারা, তোমারেই করিয়াছি জীবনেরই ধ্রুবতারা। আমি এটাই বলতে চাই যে আমরা যদি সত্যিকারকে রোল মডেল করতে চাই, আমরা অ্যাজ এ ইউথ আমাদের মনে হয় সর্বপ্রথম স্বামী বিবেকানন্দকে মনে রাখা উচিত, ওনার দৃঢ়তাকে মনে রাখা উচিত, ওনার আমাদের প্রতি যা বার্তা সেটাকে মনে রাখা উচিত এবং অনুসরণ করে এগিয়ে যাওয়া উচিত। তো এবং এই অনুষ্ঠানের শেষ পর্বে আমরা এসে গেছি এবং ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ জ্ঞাপনের গুরুভার আমার ওপর দেওয়া হয়েছে এবং আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছেন এবং আমাদের কলিগ আছেন, ওনারা যেহেতু বেঙ্গলি মিডিয়ামে
খুব একটা বেশি স্বচ্ছন্দ বোধ করেন না বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন ইংলিশেই দেব। Good evening to the honorable resource person, respected principal, chief guest, colleagues, and my dear students. I feel honored and privileged to deliver the vote of thanks on this auspicious occasion and thank each and all those who helped in organizing this program. On behalf of the IQSC and the NSS Units 123 Belda College, I would like to thank our chief patron and principal, Dr. Manobendra Mondol, for providing us with his invaluable guidance, encouragement, and leadership. This program would not have been possible without Dr. Mondol's blessings. I express my gratitude to our invited speaker and resource person, Mr. Ognimil Das, Youth Officer, NSS, RD Kolkata. Despite his busy schedule, he has been kind enough to grace this occasion and share his valuable and invigorating speech, which I am sure has inspired our students and will benefit them. I express my heartfelt thanks to Dr. Topon Kumar De, Program Coordinator, NSS, Vidyasagar University, for his inspiring message. I would like to thank Dr. Oshit Panda, Coordinator, IQSC Belda College, for his relentless guidance, unstinted support for organizing this program. I extend my thanks to Dr. Lipika Mondol, Program Officer, NSS Belda College, for her tireless efforts in organizing this program in such a short period of time. This program has been live streamed in Belda College YouTube channel, and this uphill task and responsibility has been undertaken by Mr. Shubhi Shaha, Faculty, Department of Computer Science and BCA, Belda College. I thank Mr. Shaha for providing his consistent technical assistance to us when and where required. I thank my colleagues, both teaching and office, for their presence and support. And finally, I would like to thank my dear students for whom this program has been organized and without whom this program would not have been possible. Thank you once again. Stay safe and be kind. অনেক ধন্যবাদ শাইলি। আমরা সত্যি এই প্রোগ্রামটা অর্গানাইজ করবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আমার যেটা বলা হয়নি, আমরা তপন বাবুর কাছ থেকে আমাদের এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, উনি তার অত্যন্ত ব্যস্ত, সারাদিন ইউনিভার্সিটিতে আজকে প্রোগ্রাম হয়েছে এবং সেখানে গেছেন, উনি গিয়েছিলেন সকালে এবং বিকেলেও উনি প্রোগ্রামে ব্যস্ত বলে উনি হয়তো আজকের প্রোগ্রামে আসতে পারলেন না, সবসময় ওনাকে পাই আমি, কিন্তু উনি আমাদের জন্য গুড উইশেস জানিয়েছেন প্রোগ্রামের জন্য। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি তপন বাবুকে, আমাদের প্রিন্সিপাল ডক্টর মানবেন্দ্র মন্ডল মহাশয়কে, আমার সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত আমার সহকর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই এবং আমাদের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর রশিদ পন্ডা, যার ঐকান্তিক চেষ্টায় একসঙ্গে আমাদের এই এনএসএস এর সঙ্গে মেলবন্ধনে প্রোগ্রামটা করা সম্ভব হলো। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমি এইখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্যাপের প্রোগ্রামে আসবেন এবং আমাদের স্পেশাল উইন্টার ক্যাম্পে আসবেন। আবারও বলে আমার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। Thank you.